আজকে আমি আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেম নিউ সিলেবাসের একটা পোয়েমটার নাম হচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু। তো পোয়েমটা শুরু করার আগে আমরা এই পোয়েমের পোয়েট সরোজিনী নাইডু তার সম্পর্কে দু চার কথা জেনে নেব। সরোজিনী নাইডু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ওনার জন্ম হয়েছিল 1879 সালে এবং উনি মারা যান 1949 সালে। তিনি একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন হায়দ্রাবাদ শহরে, ভারতে। He was given the title Nightingale of India by মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া এই টাইটেলে ভূষিত করেছিলেন। She is also called the Indian Yeats। তাকে ইন্ডিয়ান ইয়েটস এই টাইটেলও দেওয়া হয়েছিল। তো সেই W.B. ইয়েটস এর কম্পোজিশন বা তার লেখন শৈলীর সঙ্গে সরোজিনী নাইডুর যে লেখন শৈলী বা ভাবধারার কিছুটা মিল পাওয়া যায়, তাই তাকে ইন্ডিয়ান ইয়েটস এই টাইটেলটাও দেওয়া হয়েছিল। Sarojini Naidu was elected as the first female president of Indian National Congress in 1925. 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন সরোজিনী নাইডু। তিনি স্বাধীন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম গভর্নর হয়েছিলেন। নেক্সট চলে আসছি ফ্যাক্ট দ্যাট ইউ শুড নো। কিছু জিনিস যেটা তোমাদের জেনে রাখা প্রয়োজন। আ ফিমেল পোয়েট ক্যান বি কল পোয়েট্রেস, মানে একজন মহিলা কবিকে পোয়েট্রেস বলা হয়। কি পয়েন্টস অফ দ্য পোয়েম, এই পোয়েমটার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস যেগুলো প্রথমেই তোমাদের জেনে রাখতে হবে। দ্য পোয়েম ন্যারেটস দ্য লাইফ সার্কেল অফ দ্য ওমেন। এই কবিতাটা ডেসক্রাইব করছে ইন্ডিয়ান ওমেনদের লাইফ সার্কেল, মানে তার জীবন বৃত্তান্ত, ছোট থেকে বড় বেলা পেরিয়ে তার বার্ধক্য জীবন অবধি তিনি যেভাবে তার জীবন অতিবাহিত করেন সেটাই কবিতার মাধ্যমে ব্যাঙ্গলসের সিম্বলিজম ব্যবহার করে আমাদের সামনে এই কবিতার কবি সরোজিনী নাইডু তুলে ধরেছেন। The poem is written in first person narrative. First person মানে ফার্স্ট পার্সন narrative। ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই। এই যে কবিতাটা শুরু হচ্ছে কিন্তু ব্যাঙ্গল সেলার্স আর উই, মানে ব্যাঙ্গল সেলার্সরা নিজেদের বলছে যে ব্যাঙ্গল সেলার্স আর উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। তো এই যে কবিতাটা লেখা হচ্ছে কি ফার্স্ট পার্সন ন্যারেটিভে, মানে যেহেতু নিজেরাই কথা বলতে চাইছে উই ব্যাঙ্গল সেলার্স, তারা নিজেদের কথা বলতে চাইছে, তাই এখানে ফার্স্ট পার্সন ন্যারেটিভ এই কবিতাটা ডেসক্রাইব করা হয়েছে। কবিতাটা 4টে স্ট্যাঞ্জাস আছে বা কোয়াড্রেন্টস আছে উইথ দ্য রাইম স্কিম দ্যাট ফলোস AABBCC। এই যে AABBCC এই রাইম স্কিমটাকে বলা হচ্ছে কি, এই রাইম স্কিমটাকে বলা হয় কাপলেট। রাইম স্কিমটা বুঝবে এতটুকু। কবিতার প্রথম লাইনটা ব্যাঙ্গল সেলার আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফিয়ার। তো এখানে বিয়ার, এই যে বিয়ার ওয়ার্ডটার সঙ্গে এখানে ফিয়ার যেমন মিল আছে, তেমনি নেক্সট লাইনে দেখো ব্রাইটের সঙ্গে লাইটের একটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে, লাইভসের সঙ্গে ওয়াইভস, এই যে সাদৃশ্যগুলো পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে রাইম। এই রাইম স্কিমটা কি হচ্ছে, প্রথম দুটো লাইন AABBCC, এই রাইম স্কিমটা হচ্ছে AABBCC। আর এই রাইম স্কিমটাকে কি বলা হয়, এই রাইম স্কিমটাকে বলা হয় কাপল। এইভাবে সেম বাকি যে 4টি কোয়াড্রেন্ট আছে বা 4টি স্ট্যাঞ্জার, বাকি 3টে স্ট্যাঞ্জারতেও কিন্তু সেম প্যাটার্ন ফলো করা হয়েছে। এখানে দেখো মিস্টের সঙ্গে মিস্ট, স্ট্রিমের সঙ্গে স্ট্রিম, ক্লিপসের সঙ্গে লিপস, সেম ভাবে বাকি দুটো কোয়াড্রেন্টেও মানে সেম রাইমিং প্যাটার্ন AABBCC এটাই মেনটেন করা হয়েছে এবং এই রাইমিং স্কিমটাকে বলা হচ্ছে কাপলিং। এবারে কবিতা সম্পর্কে কিছু আরো একটু জেনে নেব অ্যাবাউট দ্য পোয়েম। The poem is written by prominent Indian poet and politician Sarojini Naidu. The Bengal Seller is a poem exploring the life of Indian women. এই কবিতাটা এক্সপ্লোর করছে বা বর্ণনা করছে দ্য লাইফ অফ ইন্ডিয়ান ওমেন, ভারতীয় মহিলাদের কথা। দ্য ইন্ডিয়ান কালচার, ভারতের যে সংস্কৃতি অ্যান্ড ট্র্যাডিশন, ঐতিহ্য, রিভলভিং অ্যারাউন্ড ওমেন, যে সংস্কৃতি এবং ঐতিহ্য মহিলাদের চারপাশে ঘিরে থাকে বা তারা সারা জীবনে যে সমস্ত সংস্কৃতি বা ঐতিহ্যের মধ্যে দিয়ে তাদের জীবনটাকে অতিবাহিত করে সেটাই এই কবিতার মাধ্যমে ডেসক্রাইব করা হচ্ছে। In most of her poems, Sarojini Naidu writes on the theme of Indian culture and people. Her poems are focused on Indian settings. Sarojini Naidu যে কবিতাগুলো সেগুলো ইন্ডিয়ান সেটিংস মানে ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ডে কবিতাগুলো লেখা, and his poems makes no exception. এই কবিতাটাও তার ব্যতিক্রম নয়। In its Indianness, the poem resembles another poem of hers in the Bazaars of Hyderabad. এই কবিতাটা তার আরেকটা কবিতাটার নাম হচ্ছে In the Bazaars of Hyderabad, যে কবিতায় সরোজিনী নাইডু হায়দ্রাবাদের বাজারে যে ভেন্ডার বা বিক্রেতাদের যে বিভিন্ন বর্ণনা তুলে ধরেছিলেন, সেই কবিতাটার সঙ্গে এই যে আমাদের বর্তমান কবিতাটা ব্যাঙ্গল সেলার এর কিছু মিল পাওয়া যায়। The poem revolves around bangles.
এই কবিতাটা ব্যাঙ্গলস নিয়ে লেখা, ব্যাঙ্গলস এর সম্পর্কে আলোচনা করছে, which is an important ornaments for embellishment of women in Indian society. এটা হচ্ছে খুব সুন্দর অলঙ্করণ ভারতীয় মহিলাদের জন্য। In the poem, the bangle sellers are at the temple fair and they shout out to the people passing by to have a look at their bangles. তো ব্যাঙ্গল সেলার্সরা ফেয়ার মানে কোনো মেলায় তারা চুড়ি বিক্রি করতে গেছে এবং সেখানে তারা সাউন্ড মানে চিৎকার করছে বা জোরে জোরে হাঁক দিচ্ছে যে তোমরা এসো, বা যারা সেই মেলা দেখতে গেছে তাদেরকে আহ্বান করছে যে তাদের কাছ থেকে এসে কিছু চুড়ি দেখার জন্য বা চুড়ি কেনার জন্য। They urge them to buy bangles for their daughters and wives. তারা বলছে ব্যাঙ্গল সেলার্সরা তোমরা চুড়ি কেনো তোমাদের ডটার্স মেয়েদের জন্য বা ওয়াইফ তোমাদের স্ত্রীদের জন্য। The entire poem has a structure where each stanza focuses on a particular theme. মানে চারটে স্ট্যাঞ্জা, প্রত্যেকটা স্ট্যাঞ্জারই পার্টিকুলার কিছু বিষয় নিয়ে আলোচনা করছে। The first stanza depicts the merchant stall touting at the temple fair to attract the attention of the people passing by. তো প্রথম স্ট্যাঞ্জায় দেখা যাচ্ছে যে ব্যাঙ্গল সেলাররা তার চিৎকার করে তার যে ক্রেতাদের তার কাছে আহ্বান করছে চুড়ি কেনার জন্য। The consequent stanzas focused on the bangles of various colors. পরের স্ট্যাঞ্জাগুলো কি আলোচনা করছে, বিভিন্ন রকমের চুড়ির রং সেগুলো নিয়ে আলোচনা করছে। Have for women all different ages. বিভিন্ন এজে মহিলাদের যে চুড়ির রং বিভিন্ন রকম হয় সেটা নিয়ে আলোচনা করছে। The poem The Bangle Sellers has a simple rhyme scheme of AABB, শেষে এটা তোমাদের বললাম, for each stanzas with mostly octasyllabic lines. Octasyllabic line মানে যে লাইনে 8টা সিলেবেল আছে সেটাকে বলা হচ্ছে octasyllabic lines. But poem has no distinctive meter, সেখানে কোনো আলাদা কোনো ছন্দ নেই, but one has an apprehension of the same due to the use of the easy language. মানে এই যে পোয়েমটা যে ইজি ল্যাঙ্গুয়েজটা যে ইজি পোয়েম তার জন্য একটা ছান্দিক ব্যাপার এই পোয়েমটার মধ্যে চলে আসছে। and a general fluidity of words, মানে ওয়ার্ডস গুলো মানে খুব ফ্লুইড, মানে তাড়াতাড়ি খুব বলা যায়, উচ্চারণ ভালো করা যায় এরকম। use of clever similes has made it a beauty, মানে বিভিন্ন রকম যে ক্লেভার চালাকি করে বা বুদ্ধিমানের সঙ্গে যে সমস্ত সিমিলি গুলো এখানে ব্যবহার করা যায় সেইটা এই কবিতাকে আরো বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। সিস্টেম নিউ সিলেবাসের নাম হচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্স। ব্যাঙ্গল মানে চুড়ি এবং সেলার্স মানে বিক্রেতা, অর্থাৎ চুড়ি বিক্রেতা। এবার কবিতার যে কোনো কবিতার দুটো মানে থাকে, একটা মানে যেটা আমরা প্রাথমিকভাবে প্রাইমারি পড়ে যে মানে একটা বুঝি, আর একটা থাকে ইনার মিনিং বা হিডেন মিনিং, যেটা কবিরা বা পোয়েটরা বিভিন্ন সিমিলি, মেটাফোর ইত্যাদি বিভিন্ন রকমের ফিগার অফ স্পিচ ইউজ করে তাদের বার্তাটাকে সিম্বলিক্যালি আমাদের কাছে, রিডারদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করে থাকেন। তো এই কবিতাটা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে এই কবিতার ব্যাকগ্রাউন্ড কি আছে। এখানে প্রথম কবিতার যে স্তবক বা প্রথম স্ট্যাঞ্জা বা প্রথম কোয়াড্রেন্ট, সেখানে কবি বলতে চাইছেন, যেখানে কবি দেখাতে চাইছেন যে ব্যাঙ্গল সেলার্স বা চুড়ি বিক্রেতারা একটা কোনো ফেয়ারে গেছেন এবং সেখানে তারা আহ্বান জানাচ্ছেন তাদের আশেপাশের সমস্ত লোকজনকে যে তারা যেন তাদের কাছ থেকে এসে চুড়ি কেনেন, এবং সেখানে বিভিন্ন রঙের চুড়ির কথা বলা আছে যেগুলো মেয়েদের এক একটা জীবনের ধাপ বা এক একটা বয়সকে এখানে সিম্বলাইজ করছে বা হাইলাইট করছে। এবং সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে চুড়ির রঙের সাথে মেয়েদের মেইডেন বা অবিবাহিত অবস্থাকে তুলনা করা হচ্ছে বা অবিবাহিত অবস্থার কথা মেয়েদের বলা হচ্ছে। এবং থার্ড কোয়াড্রেন্টে দেখা যাচ্ছে যে মেয়েদের একটু মানে বেশি বয়স, বেশি মানে ওই যখন বিবাহ যোগ্য এরকম বয়সে বা বিবাহ হচ্ছে এরকম বয়সে যে মেয়েরা যেরকম চুড়ি ব্যবহার করেন সেই রকম চুড়ির রঙের সঙ্গে তাদের জীবনকে তুলনা করা হয়েছে। এবং লাস্ট যে স্ট্যাঞ্জা সেখানে দেখা যাচ্ছে একটু মিডল এজেড ওমেন যারা সংসারের ভার নিয়েছেন এবং সেই সংসারের ভার যথেষ্ট সাকসেসফুলি হ্যান্ডেল করছেন, সেই সব মহিলাদের চুড়ির রং আমাদের কাছে কবি তুলে ধরেছেন। সরোজিনী নাইডু লেখার এটা বরাবরই একটা বৈশিষ্ট্য, তিনি সবসময় মহিলাদেরকে সমাজের চেয়ে তাদের মান সেটা বাড়ানোর জন্য সবসময় তিনি তার লেখা লিখেছেন। এবং আমাদের যে তৎকালীন প্যাট্রিয়ার্কাল সোসাইটি, সেই সোসাইটির বিপক্ষে তিনি বেশিরভাগ লেখা লিখছেন। তো চলো এবার কবিতাটা শুরু করি। ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তো ব্যাঙ্গল সেলার্স বলছে আমরা যারা কিনা যে শাইনিং লোডস সেই চুড়ির ভারটা বয়ে নিয়ে যায় টু দ্য টেম্পল ফেয়ার, টেম্পলের কাছে একটা মেলায় তারা সেই চুড়ির বোঝা ভরা যে ঝুড়ি বা সেই ভারটা তারা বয়ে নিয়ে যাচ্ছে। Who will buy this delicate bright rainbow tinted circle of light? Who will buy? কারা কিনবে এগুলো? This delicate মানে ফ্র্যাজাইল বা যেগুলো খুব সূক্ষ্ম, এরকম ব্রাইট মানে উজ্জ্বল, রেইনবো টিন্টেড মানে রামধনুর রঙে রাঙা, সার্কেল অফ লাইট। এই যে রামধনুর রঙে রাঙা, রামধনুর যে 7টি রং, যেমন বিভিন্ন 7টি রং যেমন রামধনুর আছে, তেমনি এই রংগুলোর মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে মেয়েদের জীবনে বিভিন্ন পর্যায়কে এখানে তিনি সিম্বলাইজ করতে চেয়েছেন।
lustrous tokens of radiant lives. lustrous tokens মানে রঙিন, tokens মানে উপহার বা প্রেজেন্টেশন, serve of radiant life. radiant মানে প্রাণোজ্জ্বল, lives মানে খুব জীবন, প্রাণোজ্জ্বল জীবনের জন্য যে উপহার কে কিনে নিয়ে যাবে কবি এখানে বলছেন। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, তো তার কাদের জন্য উপহার কিনে নিয়ে যাওয়া হবে? হ্যাপি ডটার্স, কোনো বাবা তার মেয়ের জন্য বা কোনো হাজবেন্ড তার ওয়াইফের, তার স্ত্রীর জন্য বা ওয়াইফের জন্য এখান থেকে চুরি কিনে নিয়ে যাবে। নেক্সট স্ট্যান্জা, some are made for a maiden's wrist. some are কিছু চুড়ি তৈরি করা হয়েছে for a maiden wrist. wrist মানে কবজি, আর maidens মানে হচ্ছে অবিবাহিত। তো কিছু চুড়ি তৈরি করা হয়েছে অবিবাহিত মহিলাদের কবজির জন্য বা তাদের হাতে পরার জন্য। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন wrist. সেই চুড়িগুলোর রং কিরকম? সেগুলো হচ্ছে সিলভার রূপালী রঙের এবং ব্লু নীল রঙের। অ্যাজ দ্য মাউন্টেন wrist, পাহাড়ের ওপরে বা পর্বতের ওপরে যেমন কুয়াশার রং হয় ব্লু সিলভার কালারের, সেই রকম রঙের চুড়ি। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। অন দ্য ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো মানে একটা নদী যখন কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যায় তখন সে জানে না যে কখন সেই তার যাত্রাপথে কোনো বাধা আসবে বা সে হয়তো যাত্রাপথ তার ভঙ্গ হতে পারে। অ্যাডোলেশন পেরিয়ে অ্যাডাল্টহুডের দিকে আসে তখন সে নিজে কিছু স্বপ্ন দেখে এবং সে আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে, যদিও সেই তার ভবিষ্যতের চিন্তা সেটা সম্পর্কে তখনও নিশ্চিত হয় না বা সে সার্টেন থাকে না যে তার ফিউচার কেমন হবে, তার বিবাহিত জীবন কেমন হবে, কিন্তু সে স্বপ্ন দেখতে শুরু করে। Some are aglow with the blue, some are flushed like the birds that dream. কিছু চুড়িকে তুলনা করা হচ্ছে ফ্লাশ মানে রঙিন, লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। বার্ডস মানে কুড়ি, এখানে মেয়েদেরকে বা কম বয়সী মেয়েদেরকে তাদের ফুলের কুড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম মানে যখন মেয়েদের বয়স একটু মানে অ্যাডোলেশন পেরিয়ে অ্যাডাল্টহুড যখন তারা শুরু করছে তখন তাদের মনে স্বপ্ন জাগে যে তাদের জন্য কোনো রাজকুমার আসবে, তাদেরকে নিয়ে যাবে বিবাহ করে। তো তাদের যে স্বপ্নটা বা তাদের যে ছেলে মানুষই সেটা ছোট ফুলের কুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম মানে সেই কুড়িটা বা সেই ফুলের কুড়িটা সে কোথায় ফুটে উঠতে চাইছে? অনেক ট্র্যাঙ্কুইল ব্রো, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, ব্রো মানে ধার, অনেক উডল্যান্ড স্ট্রিম একটা উডল্যান্ড জঙ্গলের মধ্যে দিয়ে বা বনে ফরেস্টের মধ্যে দিয়ে কোনো নদী বয়ে যাবে, সেই নদীর ধারে সেই কুড়িটা ফুটে উঠতে চেয়েছে। Some are aglow with the bloom that clips. কিছু কুড়ি স্বপ্ন দেখে তারা ব্লুম মানে ফুটে ওঠে, অ্যান্ড দ্যাট ক্লিপস এবং ফুটে উঠে তারা ছড়িয়ে পড়বে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ বা পিওর, বা তাদের যে গৌরব যা যেন নিউ বর্ন লিভস নতুন গজানো সবুজ পাতা যেমন তাদের যেন একটা গৌরব নিয়ে তারা যেমন চারিপাশে ছড়িয়ে পড়ে, সেরকমই ওই কুড়িগুলো স্বপ্ন দেখছে তারা ছড়িয়ে পড়বে। নেক্সট কোয়াড্রেন্ট, সামার লাইক ফিল্ডস অফ সানলাইট গন। সামার লাইক ফিল্ডস অফ সানলাইট গন, চুড়ির রং কিরকম? সানলাইট কর্ন মানে সূর্যের আলোতে, কর্ন মানে হচ্ছে শস্য, সূর্যের আলোতে যেমন শস্যকে লাগে কিছু চুড়ির রং কিন্তু ঠিক সেই রকম। মেড ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, যেমন একটা ব্রাইড মানে কনে তার সঙ্গে তাকে যেমন লাগে। মেড ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন মানে এই যে সোনালী রঙের চুড়িটা কখন পড়ছে? একজন ব্রাইড বা কনে সে বিবাহ দিন মর্নিং বা সকালে পড়ছে, এখানে তার বিবাহ যোগ্য হয়ে গেল সে এবং বিবাহ বয়স তার এসে গেল। Some like the flame of our marriage fair. কিছু চুড়ির রং কিরকম? Some like the flame of our marriage fair মানে হিন্দুদের বিবাহ হলে যেমন মাঝে আগুন জ্বালা হয় বা যেটাকে সাত পাকে ঘোরা হয় আগুন সাক্ষী রেখে, সেরকম সেই সময় আগুনের যেমন ফ্লেম বা রংটা যেরকম কালার হয় সেরকম রঙেরও কিছু চুড়ি আছে। or rich with the hue of her heart's desire বা কিছু চুড়ি তার মনের ইচ্ছা সেগুলো যেন জানান দিয়ে যাচ্ছে। twinkling luminous tender and clear. টিঙ্কলিং মানে টিং শব্দ চুড়ি বলে যেমন আওয়াজ হয় স্বাভাবিক। লুমিনাস মানে উজ্জ্বল, টেন্ডার মানে কোমল, এখানে মেয়েদের যে স্বভাব চরিত্র যেমন কোমল সেই তার সঙ্গে একটু ব্যাঙ্গলস বা চুড়িটারও তুলনা করা হয়েছে। অ্যান্ড ক্লিয়ার এবং পরিষ্কার। লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার মানে তার ব্রাইডাল মানে বিয়ের দিনে তার যে আনন্দ যেমন আছে তেমনি একটা দুঃখ আছে। কখন আনন্দ? তার বিয়ে হচ্ছে, সে একটা অন্য জায়গায় যাবে, তার একটা নতুন পরিবার হবে, সেটা নিয়ে যেমন তার আনন্দ, তেমনি যখন সে তার মা বাবা ছেড়ে অন্য কারোর বাড়িতে চলে যাচ্ছে তার জন্য তার একটা দুঃখ সেখানে সেই মেয়েটা থেকে যাচ্ছে। সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে মানে কিছু চুড়ির রং হচ্ছে পার্পল মানে বেগুনি রঙের এবং গোল্ড ফ্লেক গ্রে মানে সোনালী রঙের ওপর ধূসর দাগযুক্ত। ফর সি who has journeyed through life midway মানে একটা মহিলা সে তার জীবনের মধ্য গগনে বা মধ্যভাগে এখন চলে এসেছে, বিবাহ হওয়ার পরও কিছুদিন কাটিয়ে ফেলেছে।
whose hands have cherished, যার হাতগুলো লালন পালন করেছে, whose love has blessed, যার ভালোবাসা আশীর্বাদ হিসাবে পরিণত হয়েছে বা আশীর্বাদ হিসাবে কাজ করেছে তার সন্তানদের কাছে, and cradle fair swans on her faithful breast, এবং cradle মানে দোলানো বা দোল খাওয়ানো, তাকে দোল খাইছে অফ আর ফেয়ার সন, তার নিষ্পাপ শিশুকে, অন হার ফেথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকে বা তাকে ব্রেস্ট মিল্ক ফিড করিয়েছে। এখানে ফেয়ার সন বলা হচ্ছে, তোমাদের প্রথমেই বললাম যে তিনি পেট্রিয়ার্কাল বা পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে কথা বলতেন, তো পছন্দ করতেন, তো সেখানে ওই জন্য লিখেছি ফেয়ার সন্স। এখানে কিন্তু ফেয়ার চাইল্ড বা চিলড্রেন লিখতে পারতেন, কিন্তু লিখছেন সন্স, মানে তার যে পেট্রিয়ার্কাল বা পুরুষতান্ত্রিক সোসাইটির প্রতি তার যে নেগেটিভ মনোভাব সেটা এখানে ফুটে উঠছে। and serves her household in fruitful pride, এবং তিনি গর্বের সঙ্গে তার যে শ্বশুর বাড়ি সেখানে সবার সাথে মানিয়ে নিয়ে সেখানকার কাজকর্ম বা তার যে জীবনযাপন ভালোভাবে করেছেন। and worship the gods at her husband's side, এবং ভগবানের পুজো করছেন তার হাজবেন্ড বা স্বামীর ভালোর বা তার স্বামীর ভালোর জন্য, তার পরিবারের সবাই যাতে ভালো থাকে তাই।